অ্যাডমিনিস্ট্রেশনের লোকজনরা কেন পলিটিশিয়ানদের প্রতি এত বায়াসড হয়ে তাদের ভৃত্যের মতো কাজ করছেন সেটাই আমার কাছে ভাববার ব্যাপার। কিন্তু ক্রাইমই যখন সোসাইটিকে সম্পূর্ণভাবে চালনা করতে আরম্ভ করে তখন আমাদের ভাবতে হবে যে সমাজটা বোধহয় এবার নিয়ন্ত্রণের দরকার আছে। বাংলার ছত্রে ছত্রে বিভিন্ন জায়গায় এই অসাধু লোকেদের উপদ্রব এবং তারাই সেখানকার এক একজন সব বড় বড় হোতা হয়ে বসেছে। তৃণমূলের অধিকাংশ এমপি পার্লামেন্টে যায় না, তারা কোনো ভোটাভুটিতে পার্টিসিপেট করে না, খালি কতগুলো সেলিব্রিটি এমপি এদেরকে দিয়ে ভোট নিয়ে নিচ্ছে, তাদের অ্যাটেন্ডেন্স 30%-এরও কম। বাংলা পুলিশের যে ক্ষয়িষ্ণু ইমেজ, এই ইমেজটার জন্য তো রাজ্য সরকার দায়ী। যেখানে বাচ্চারা পড়াশোনা করতে পারে না, ইটভাটায় ক্ষেত খামারে কাজ করানো হচ্ছে, তাদের সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট করতে দেওয়া হচ্ছে না, জেনারেশনকে নষ্ট করে দেওয়া হচ্ছে, আপনি সেই পঞ্চায়েতকে কিনা বেস্ট চাইল্ড ফ্রেন্ডলি পঞ্চায়েত বলছেন। আজকে প্রশাসনিক ব্যবস্থাকে আপনি নিরপেক্ষ করে দিন, যে কোনো রকম রাজনৈতিক নেতা নেত্রী থাকবে না, এইসব সন্দেশখালীকে পুলিশ ঠান্ডা করতে 48 ঘন্টা সময় লাগবে মাত্র। রামেশ্বরের বেঙ্গালুরুতে যে ক্যাফেতে একটা বিস্ফোরণ হয়েছিল, সেই ঘটনায় ইতিমধ্যে আজ শুক্রবার সকালে দুজনকে গ্রেফতার করা হয়েছে, যার মধ্যে মূল মাস্টারমাইন্ড যার নাম এসে তাকে গ্রেফতার করা হয়েছে পূর্ব মেদিনীপুর থেকে। এবং এই বিষয় নিয়ে শাসক দল এবং বিরোধী দলের মধ্যে রীতিমতো তর্ক বিতর্ক করা হচ্ছে এবং বিরোধী দল থেকে বলা হচ্ছে যে এই পশ্চিমবঙ্গটাকে সন্ত্রাসদের স্বর্গরাজ্য করে রেখেছেন মমতা ব্যানার্জি। কি বলবেন? বিগত কয়েক বছরে বাংলার পলিটিক্যাল যে সম্পর্ক বিভিন্ন দলগুলির মধ্যে, সেই সম্পর্কের অবনতির কারণে বাংলার প্রশাসনিক ব্যবস্থায় মেজর ইম্প্যাক্ট পড়েছে এবং সেই ইম্প্যাক্টটা পড়ছে এখন ইন্টারনাল সিকিউরিটির ওপরে। এই তৃণমূল ভালো না বিজেপি ভালো, এই যে চর্চা, যেই চর্চাটার কুপ্রভাব সবথেকে বেশি এফেক্টেড হচ্ছে পলিসি মেকিং, সোশ্যাল ওয়েলফেয়ার, অর্থনীতি এবং আমাদের সর্বোপরি প্রশাসনিক সিস্টেমের ওপরে। শুধু এই ক্ষেত্রেই নয়, আপনারা যদি এর আগেও দেখেন যে পার্লামেন্টে যে সিকিউরিটি ব্রিচটা হয়েছিল, তারও কিছু সূত্র এখানকার এনজিওর মাধ্যম দিয়ে এই বাংলায় তার একটা যোগসাজশ পাওয়া গেছে। আমার প্রশ্নটা হচ্ছে, এটা আমাদের এখানকার যারা পুলিশ বিভাগে বসে আছেন, শুধু পলিটিক্যাল লিডাররাই তো চালাচ্ছেন না। অ্যাডমিনিস্ট্রেশনের লোকজনরা কেন পলিটিশিয়ানদের প্রতি এত বায়াসড হয়ে তাদের ভৃত্যের মতো কাজ করছেন সেটাই আমার কাছে ভাববার ব্যাপার। তার কারণ আমাদের পুলিশের গোয়েন্দা বিভাগ রয়েছে, আমাদের পুলিশের ইন্টেলিজেন্স ব্যুরো রয়েছে, নানা রকমের স্পেশাল টাস্ক ফোর্স রয়েছে। তৎসত্ত্বেও যদি এত বড় একজন ক্রিমিনাল আমার এখানে এসে আত্মগোপন করে থাকে, সেটা বাংলা এবং বাঙালির অভ্যন্তরীণ সিকিউরিটির কাছে খুব বড় প্রশ্ন। কে করেছে, কোন দল করেছে, দেখুন আমি বিশ্বাস করি ক্রিমিনালের কোনো দল হয় না। আইনের চোখে সে একজন অভিযুক্ত এবং যদি প্রমাণিত হয় তাহলে তার যা সাজা আছে সেটা হবে। কিন্তু ঘটনাটা হচ্ছে যে বাংলাকে সেফ শেল্টার হিসেবে ব্যবহার করতে পারছে, তার কারণ দীর্ঘদিন ধরে, এর আগেও আমরা দেখেছিলাম যখন এখানে একটা ধর্মীয় মিছিলে আজ থেকে বছর দুয়েক আগে একটা গুলিবর্ষণ হয়েছিল হাওড়া হুগলি ওই দিকটাতে, তখন যে ছেলেটিকে মানে প্রাইম সাসপেক্ট হিসেবে তাকে বিহার থেকে এনকোয়ারি করা হলো, তার মা বলল হ্যাঁ ও তো বাংলায় মাঝে মধ্যেই যায়, মানে ও আর কি একজনের ফ্রিল্যান্স ক্রিমিনাল, ও মাঝে মধ্যেই বাংলায় বন্দুকবাজি করতে আসে, কখনো তৃণমূলের হয়ে আসে, কখনো বা বিজেপি বা যাই হোক বিভিন্ন দলের হয়ে ইত্যাদিতে আসে। কিন্তু ঘটনাটা হচ্ছে যে একটা সোসাইটি, ক্রাইম সোসাইটির পার্ট, সেটা নিয়ে আমরা কখনো ক্রাইমলেস সোসাইটি এক্সপেক্ট করতে পারি না। কিন্তু ক্রাইমই যখন সোসাইটিকে সম্পূর্ণভাবে চালনা করতে আরম্ভ করে তখন আমাদের ভাবতে হবে যে সমাজটা বোধহয় এবার নিয়ন্ত্রণের দরকার আছে। এবং এটা একজন নাগরিক হিসেবে আমার কাছে খুবই অ্যালার্মিং। পলিটিশিয়ানরা তাদের ভোটের অঙ্ক কষার জন্যে নানা রকমের কথা বলছেন, ঠিক কথা, কিন্তু আমার বক্তব্যটা হচ্ছে যে বাংলার পুলিশ এবার একটু দয়া করে স্ট্রিক্ট হন, কোনো রাজনৈতিক দলের দলদাসে পরিণত হবেন না। এবং যাদেরকে, যেসব দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে, ইতিমধ্যে তাদের সরকারি নথিপত্র পাওয়া গেছে যে বেআইনিভাবে বা বানানো হয়েছে যে নথিপত্রগুলো। হ্যাঁ, সেই রেসপেক্টে দেখতে গেলে সবথেকে বড় ক্রিমিনাল তো শেখ শাহজাহান, তিনি এখন জেলে আছে। শেখ শাহজাহানের নেতৃত্বে সন্দেশখালীতে কী পরিমাণ অনুপ্রবেশ ঘটেছে এবং কী পরিমাণ মানুষকে অনৈতিকভাবে আধার কার্ড ইত্যাদি করিয়ে দেওয়া হয়েছে, সেটা আমার কোনো ব্যক্তিগত বক্তব্য নয়। সরকারি ওয়েবসাইটে সরকারের যে নথি, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে গেলে আপনি সেই ডেটা পাবেন। সেই ডেটাতেই আপনি জনসংখ্যার এই মারাত্মক ডিসপ্যারিটি দেখতে পাবেন, যেখান থেকে এটা প্রমাণিত যে একটা বড় অঙ্কের অনুপ্রবেশ হচ্ছে। সরকারি কাগজে জালিয়াতি করা, দেখুন এই মুহূর্তে বাংলার রাজনীতিতে সবথেকে বড় বাধা বা সবথেকে বড় দায় হচ্ছে করাপশান। এবং খুব আশ্চর্যজনকভাবে করাপশানটা প্রত্যেকটা টেবিলে এমনভাবে পৌঁছে গিয়েছে যে করাপশান না করলে আসলে কিছু হতে পারে না, এরকম একটা ব্যাপার দাঁড়িয়ে গেছে। গত সপ্তাহে আপনারা যদি দেখেন, ব্রেকিং নিউজ হয়েছিল, জাস্টিস বিশ্বজিৎ বসুর বেঞ্চ থেকে একটা অর্ডার আসে যে এসএসসির
সম্ভবত স্কুল সার্ভিস কমিশনের লোক, তারা পার্থ চ্যাটার্জি টিএমসিপির একজন নেতা, এদের নামে। হ্যাঁ, দেখুন করাপশানটাই এখন যেহেতু বাংলার সমাজের এবং বাংলার রাজনীতির অন্যতম দায়ে পরিণত হয়েছে এবং করাপশান প্রত্যেক টেবিলে রয়েছে। আপনি পার্টিকুলার কোনো মন্ত্রী বা আমলাকে বলতে পারবেন না, মানে সি টায়ার থেকে এ টায়ার সমস্ত দপ্তরে করাপশান না করলে সে টিকতে পারবে না, এরকম একটা ব্যাপার। মানে কোথায় নেই, আপনি ভাববেন শুধু প্রশাসনে হচ্ছে তা নয়, আপনি সরকারি হাসপাতালগুলোয় চলে যাবেন, সেখানেও দেখবেন যে কোন ডাক্তার ঘরের কাছে পোস্টিং হবে সের জন্য ঘুষ চাইছে, না হলে তাকে ধরুন থাকে গলফ গ্রিনে পাঠিয়ে দিচ্ছে হয়তো নৈহাটির ভিতরে কোনো একটা হাসপাতালে ইচ্ছে করে, যাইদার পয়সা দাও নাহলে তোমাকে সাফার করতে হবে। এই যে ঘুষ নেওয়া, জালিয়াতি করা, এইটা যখনই একটা সরকারি অপারেশনের মূল ফেস হয়ে যায়, তখন ক্রিমিনালরা ভাবছে আরে এ তো আমাদের দুনিয়া, আমরাই তো এখানে একদম রাজা, তো তখন তারা এটাকে সেফ শেল্টার হিসাবে ব্যবহার করছে। এবং মানে খুব আশ্চর্য ব্যাপার, জাস্টিস বিশ্বজিৎ বাবুর অর্ডার আমি যখন দেখছিলাম খুব অবাক হয়েছিলাম। তিনি নিজেও বলেছিলেন হাইকোর্টে যে এটা বোধহয় একটা নজিরবিহীন ঘটনা স্বাধীনতা পরবর্তী ভারতবর্ষে, যে হোম ডিপার্টমেন্টের কাছে কমপ্লেন করেছিল যে এই শিক্ষা দুর্নীতিতে পয়সা করে নিয়েছেন পার্থ চ্যাটার্জি বা টিএমসিপির আরেকজন নেতা ইত্যাদি। সরাসরি একটা স্বরাষ্ট্র দপ্তরের একটা ডিপার্টমেন্ট আরেকটা ডিপার্টমেন্টে কমপ্লেন করেছে, বাংলার ডিপার্টমেন্ট বাংলায় কমপ্লেন করেছে, কেন্দ্র নেই, অন্য কেউ নেই, তাও কোনো এফআইআর হয়নি, কোনো তদন্ত হয়নি, দীর্ঘদিন ধরে পড়ে আছে। নিয়োগ দুর্নীতি এখন যে রাজ্যে ছিল সেটা পাহাড়েও চলেছে, যেটা আমরা নিউজ পেয়েছি যে পাহাড়েও এই গোটা বাংলা জুড়ে চলেছে, কত জায়গায় মিডিয়া পৌঁছতে পারছে। আজকে সন্দেশখালী নিয়ে আমরা জানতে পেরেছি সন্দেশখালীর কথাটা কোনোভাবে বাইরে চলে এসেছে বলে উত্তর 24 পরগনায় আরও এবং দক্ষিণ 24 পরগনায় হাজার একটা সন্দেশখালী রয়েছে, সেই জিনিসগুলো আমরা জানতে পারি না, কারণ সবসময় তো সব জায়গায় ইন্টারনেট নেই, সব জায়গায় ফেসবুক ইউটিউব নেই, সব জায়গায় নিউজ পৌঁছতে পারছে না। বাংলার ছত্রে ছত্রে বিভিন্ন জায়গায় এই অসাধু লোকেদের উপদ্রব, এবং তারাই সেখানকার এক একজন সব বড় বড় হোতা হয়ে বসেছে, এবং সমস্ত রাজনৈতিক দলের নেতানেত্রীরা এই ক্রিমিনালদের সম্পর্কে খুব ভালো করে জানেন, কে কোথা থেকে টাকা তুলছে, কে কী করছে না করছে অবশ্যই জানেন, এবং জেনেও তারা নিজেদের পার্টি চালানোর জন্য কোনো রকমে আইদার সেখান থেকে নিজেদের অংশীদারিত্ব বুঝে নিচ্ছেন অথবা চুপ করে বসে মজা দেখছেন। আচ্ছা, তুমি এই যে পুলিশ প্রশাসনিক কাজের উপর নিয়ে কথা বলেছে, পুলিশ প্রশাসনকে আরও ভালোভাবে কাজ করতে হবে, এই বিষয়ে ফিরহাদ হাকিম বলেছেন যে রাজ্যে এখন মানুষ ট্রাফিক পুলিশ বা পুলিশকে ভয় পাচ্ছে না, পাচ্ছে সিবিআইকে, এবং এই ভয়টা মানে সিবিআইয়ের উপর ভয়টা হচ্ছে বিজেপির এনেছে, রাজ্য পুলিশের গুরুত্ব কম করে দিয়েছে। দেখুন, কেউ কারোর গুরুত্ব কম করতে পারে না। মাননীয় ববি হাকিম মহাশয় একজন সিনিয়র রাজনৈতিক ব্যক্তি, তিনি নিশ্চয়ই সংবিধান সম্পর্কে তার ধারণা আছে, কোঅপারেটিভ ফেডারালিজম সম্পর্কে তিনি জানেন, তিনি সংবিধানের বেসিক ফান্ডামেন্টাল পলিটি আর্টিকেলগুলো সম্পর্কে সম্যক ধারণা আছে বলেই আমার মনে হয় তিনি এটা ভুল বলছেন। তার কারণ কেউ কারোর গুরুত্ব নিয়ে নিতে পারে না, প্রত্যেকের জুরিসডিকশান আলাদা আলাদা রয়েছে। রাজ্য পুলিশের একটা জুরিসডিকশান রয়েছে, যেটা এনআইএ আসার সেটা এনআইএ আসবে, মানি লন্ডারিং কেস হলে সেটা তখন ইডি আসবে, এগুলো কোনোটাই আমাদের কথা নয়। প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টের সেকশন 50 সাবসেকশন 2 এর মাধ্যমে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সিআরপিসি মেনটেন না করেও যে কোনো মানুষকে যে কোনো সময় সামন করতে পারে, সুপ্রিম কোর্ট সেই কথাটা হাইলাইট করে বলেছে। এখন আমার প্রশ্নটা হচ্ছে, আপনারা এখন বলছেন যে এই এনআইএ অ্যাক্ট বা পিএমএলএ অ্যাক্ট এইগুলোর অ্যাবিউজ হচ্ছে, বিজেপি অ্যাবিউজ করছে। আমার প্রশ্ন হচ্ছে, আমরা তো তৃণমূল কংগ্রেস থেকে বড় সংখ্যার এমপিদেরকে পার্লামেন্টে পাঠিয়েছি, কিন্তু তারা পার্লামেন্টে কোনো দিন প্রশ্নগুলো করেছিলেন যে পিএমএলএ অ্যাক্টকে আমাদের অ্যামেন্ডমেন্ট করা প্রয়োজন, বা এই যে ইউএপি অ্যাক্টের অপব্যবহার হচ্ছে বা এনআইএ অ্যাক্টের অপব্যবহার হচ্ছে, এই যে শিডিউলড অফেন্স হিসাবে যখন এক্সপ্লোসিভ অ্যাক্ট মানে এক্সপ্লোসিভ সাবস্টেন্সেস অ্যাক্টকে ঢোকানো হয়েছে সেইগুলো তারা করে না। এই যে যখন এনআরসি সিএ এই নিয়ে আজকে এত কথা বলে ফাটিয়ে দিচ্ছেন এক একজন সমস্ত তৃণমূলের বক্তারা, কিন্তু তারা কখনো তার এমপিদের জিজ্ঞাসা করেছেন যে যখন এই বিলগুলো প্রস্তাব করা হয়েছে, যখন বিলগুলো পাস হয়েছে, তখন আপনারা কেন অপোজ করেননি, তখন সেখানে কেন ভোটার ভোটে পার্টিসিপেট করেননি? তৃণমূলের অধিকাংশ এমপি পার্লামেন্টে যায় না, তারা কোনো ভোটাভুটিতে পার্টিসিপেট করে না, খালি কতগুলো সেলিব্রিটি এমপি এদেরকে দিয়ে ভোট নিয়ে নিচ্ছে, তাদের অ্যাটেন্ডেন্স 30%-এরও কম। এবার যখন আপনি পার্লামেন্টের মানে এটা তো বাইরে এসে আলোচনা করার জন্য আপনাকে দেওয়া হয়নি, আপনাকে রাজনৈতিক ক্ষমতা লেজিসলেটিভ পাওয়ার দেওয়া হয়েছে, সুপ্রিম লেজিসলেটিভ বডি পার্লামেন্টে বসে এই জিনিসগুলো করার জন্য সুপ্রিম কোর্টে পিটিশন করতে পারেন। আপনাদের সেই রাজনৈতিক ক্ষমতা এই কারণেই সংবিধান দিয়েছে। আপনারা সেখানে কেন বলেন না, সেখানে কেন ভোটে পার্টিসিপেট করেন না, সেখানে কোনো প্রস্তাব আনেন না, ওখানে অর্ধেক দিন যাবেন না, ভোট থেকে বিরত থাকবেন, আর বাইরে এসে মানুষকে ভুল বোঝাবেন যে না আমরা বিরাট বিপ্লবী হয়ে উঠেছি। আজকে এই যে বাংলা পুলিশের যে ক্ষয়িষ্ণু ইমেজ, এই ইমেজটার জন্য তো রাজ্য সরকার দায়ী।
একটা সময় তো কলকাতা পুলিশ, বাংলার পুলিশ, এদের ওপরে আস্থা আমাদের ছিল, এবং শুধু ছিল না, আমি যেহেতু পুলিশের সাথে দীর্ঘদিন কাজ করেছি, আমি এখনও বাংলার পুলিশের ওপর আস্থা রাখি, কারণ আমি জানি যে আমাদের ডিপার্টমেন্টে এফিশিয়েন্ট লোক রয়েছেন, কাজ করতে দেওয়া হয় না। আচ্ছা, এই বাংলা পুলিশ নিয়ে যখন প্রশ্ন করছে সিবিআই তদন্ত, আপনি অনারেবল ববি হাকিম মহাশয়কে জিজ্ঞাসা করবেন যে যখন এই চিটফান্ড সংক্রান্ত মামলা প্রথম খবরে আসে, তখন ইডি, সিবিআই এই সমস্ত আলোচনায় আসার আগেই চিফ মিনিস্টারের নেতৃত্বে, তখন আইপিএস, তখন বিধাননগর কমিশনারেট ছিলেন সম্ভবত রাজীব কুমারের নেতৃত্বে একটা স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন করা হয়েছিল। সেই ইনভেস্টিগেশন টিমের মধ্যে কিন্তু কেন্দ্রের কোনো ইনফ্লুয়েন্স ছিল না, রাজ্য সরকারের সম্পূর্ণ এসআইটি তৈরি হয়েছিল কোর্ট নির্দেশে। কিন্তু আপনি যদি তদন্তটা দেখেন পরবর্তীতে, এবং 2019 সালের একটা এফিডেভিট সাবমিট করা হয়েছিল সুপ্রিম কোর্টে, সিবিআই সেই এফিডেভিটটা সাবমিট করেছিল, সেখানে পরিষ্কার তথ্য সহ দেখিয়ে দেওয়া হয়েছে যে কিভাবে আইপিএস রাজীব কুমারের নেতৃত্বে রাজ্য সরকারের পুলিশ বিভিন্ন এই চিটফান্ড কোম্পানিগুলিতে যেখানে এনকোয়ারি করতে যেত, সেখান থেকে হার্ড ডিস্ক, কম্পিউটার, ইলেকট্রনিক এভিডেন্স নষ্ট করেছে। এবং সে 2014-তে রোজ ভ্যালির নামে একটা এফআইআর হয়েছিল এক থানায়, সেই এফআইআরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, ইঙ্গিতপূর্ণ এফআইআর ছিল, যাতে তদন্ত করতে সহযোগিতা হতো। সিবিআই যখন ইনভেস্টিগেশন করতে আসে, তখন এই স্পেশাল ইনভেস্টিগেশন টিম এবং বাংলার পুলিশ এই এফআইআর তথ্যটা ইচ্ছাকৃতভাবে চেপে যায়, উড়িষ্যা থেকে পরে সেই এফআইআরের ইনফরমেশনটা পাওয়া যায়। তাহলে আপনি তখন যদি প্রমাণ করে দেখাতে পারতেন যে সত্যিই আপনার পুলিশ, আপনার প্রশাসনের উপর আস্থা রাখা যায়, তাহলে আজকে সত্যিই আমরা সিবিআইকে অপোজ করতাম, ইডিকে অপোজ করতাম, বলতাম যে কেন্দ্র সরকার অনাচার করছে। আমরা দেখেছি যে 2019-এ পোস্টপোল ভায়োলেন্সের সময় এরকমও এফআইআর হয়েছে শেখ শাহজাহানের নামে সন্দেশখালিতে, যে খুনের মামলায় তিনি প্রথম অভিযুক্ত ছিলেন, কমপ্লেনে তার প্রথম নাম্বার 1 নাম ছিল। পুলিশ যখন চার্জশিট ফাইল করলো, সেই চার্জশিটে শেখ শাহজাহানের নামই নেই। যিনি প্রাইম সাসপেক্ট ছিলেন একটা এফআইআরে, চার্জশিট থেকে তার নাম গায়েব হয়ে গেল। তাহলে আমি কি করে আপনার পুলিশকে ভরসা করব? শেখ শাহজাহান যখন দৌরাত্ম্য করছেন ওখানে, আমি মহিলাদের অসম্মানের কথা ছেড়ে দিলাম, আমি পুকুর চুরি, জমি চুরি, সে সমস্ত ছেড়ে দিলাম, আমি সিম্পল আসছি যে ওখানকার মানে যারা বাচ্চা ছেলে মেয়ে, তাদেরকে স্কুলে যেতে দেওয়া হয় না, ওখানে ওই ক্ষেত খামারে কাজ করানো হয় ইচ্ছে করে। এই ঘটনা বছরের পর বছর যখন শেখ শাহজাহানরা করছেন, তখন পশ্চিমবঙ্গ সরকার সন্দেশখালির যে পঞ্চায়েতে লিড নিয়েছিলেন শেখ শাহজাহান, সেই পঞ্চায়েতকে বেস্ট চাইল্ড ফ্রেন্ডলি পঞ্চায়েত হিসেবে পুরস্কার দিয়েছিল। আপনি প্রশ্ন করুন সরকারকে যে আপনি কি প্যারামিটার হিসেবে পুরস্কার দিলেন মশাই? যেখানে বাচ্চারা পড়াশোনা করতে পারে না, ইটভাটায় ক্ষেত খামারে কাজ করানো হচ্ছে, তাদের সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট করতে দেওয়া হচ্ছে না, জেনারেশনকে নষ্ট করে দেওয়া হচ্ছে, আপনি সেই পঞ্চায়েতকে কিনা বেস্ট চাইল্ড ফ্রেন্ডলি পঞ্চায়েত বলছেন? এইগুলো বছরের পর বছর আমরা দেখেছি যে মন্ত্রীদের বাড়িতে টাকা রয়েছে, আমরা দেখেছি যে বাংলায় আচ্ছা চাকরি প্রার্থীরা চাকরি পায় না, যোগ্য শিক্ষার্থীদের অবস্থা কীরকম, সেইখানে এই নেতা নেত্রীরা কীরকম কোটি কোটি টাকার বাড়ি গাড়িতে ঘুরে বেড়ান। এই জিনিসগুলো দেখতে দেখতে আমরা নাগরিকরা বিরক্ত হয়েছি, আমরা আস্থা হারিয়েছি। তার কারণ পুলিশকে ব্যবহার করা হচ্ছে রাজনৈতিকভাবে, পুলিশকে মনে হচ্ছে তারা পার্টি ক্যাডার, পুলিশ সঠিকভাবে অপারেট করতে পারছে না। আজকে প্রশাসনিক ব্যবস্থাকে আপনি নিরপেক্ষ করে দিন, যে কোনো রকম রাজনৈতিক নেতা নেত্রী থাকবে না, এইসব সন্দেশখালিকে পুলিশ ঠান্ডা করতে 48 ঘন্টা সময় লাগবে মাত্র, কিন্তু এরা করে না। এই ইস্যুভিত্তিক রাজনীতি, ভোট এলেই নানা রকম মানুষকে মিথ্যে বোঝানো, এবং এই ক্রিমিনালদের বারবারন্ত, যেটা এখন হটস্পটে পরিণত হয়েছে, সমস্ত ক্রাইমের কোনো না কোনো নেটওয়ার্ক আপনি এখানে দেখবেন অ্যাক্টিভেট আছে। সে পার্লামেন্ট ব্রিজ বলুন, আজকে ব্যাঙ্গালোর ব্লাস্ট বলুন, এছাড়া আমাদের উত্তর এবং দক্ষিণ 24 পরগনা যেটা বর্ডার লাইন এরিয়ার মধ্যে দিয়ে রয়েছে, সেখানে কি হয় না, মানুষ পাচার, সোনা পাচার, তারপরে হচ্ছে ইনফিল্ট্রেশন, এমনকি কাঠ পাচার, তারপরে হাওলার টাকার লেনদেন, এগুলো কোনোটাই কি রাজ্য সরকার কিংবা রাজ্য সরকারি পুলিশ অথবা কেন্দ্রীয় সরকার কেউই কিছু জানে না? সবাই চুপ করে বসে আছে, ভোট এলে হঠাৎ করে লাফিয়ে ওঠে। এই জিনিসগুলো একটা নাটক চলছে, গণতন্ত্রের নামে প্রহসন।